আমরা আজ অষ্টম শ্রেণীর বিভিন্ন কোষীয় অঙ্গাণু নিয়ে আলোচনা করব। প্রথমে কোষ প্রাচীর। উদ্ভিদের কোষ পর্দার বাইরে যে জড় ভেদ্য স্থিতিস্থাপক আবরণ থাকে তাকে বলা হয় কোষ প্রাচীর। কোষ প্রাচীরের গঠন যদি আলোচনা করি তা আমরা কি দেখব? পরিণত কোষে কোষ প্রাচীর। পরিণত কোষে কোষ প্রাচীর তিনটে স্তর দিয়ে তৈরি হয়, যথা মধ্যচ্ছদা, প্রাথমিক কোষ প্রাচীর ও গৌণ কোষ প্রাচীর। মধ্যচ্ছদা কাকে বলবো? দুটি কোষের প্রাথমিক কোষ প্রাচীর স্তরের মাঝে যে কোষ প্রাচীর স্তর থাকে তাকে বলা হয় মধ্যচ্ছদা। এটি ক্যালসিয়াম পেকটেট, ম্যাগনেসিয়াম পেকটেট এবং প্রোটিন দ্বারা গঠিত হয়। প্রাথমিক কোষ প্রাচীর কাকে বলবো? মধ্যচ্ছদার দুই পাশে তৈরি কোষ প্রাচীর স্তরকে বলা হয় প্রাথমিক কোষ প্রাচীর। এটি সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, পেকটিন দ্বারা গঠিত হয়ে থাকে। গৌণ কোষ প্রাচীর কাকে বলবো? গৌণ কোষ প্রাচীর বলতে কি বুঝবো? প্রাথমিক কোষ প্রাচীর স্তরে ভিতরের কোষ প্রাচীর স্তরটিকে বলা হয় গৌণ কোষ প্রাচীর। এটি সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, পেকটিন, কিউটিন ও সুবেরিন দ্বারা গঠিত হয়ে থাকে। কোষ প্রাচীরের প্রধানত কাজ কি? কোষ প্রাচীরের কাজ কি না, এটি প্রোটোপ্লাজমকে বাইরের আঘাত থেকে রক্ষা করে। কোষ প্রাচীর কোষের আকৃতি প্রদান করে, কোষকে যান্ত্রিক শক্তি প্রদানে সহায়তা করে। কোষ প্রাচীর ভেদ্য হওয়ায় এর মধ্য দিয়ে জল ও খনিজ লবণ সহজেই চলাচল করতে পারে এবং প্লাজমোডেসমাটার মাধ্যমে কোষান্তর সংযোগ রক্ষা করে। প্লাজমোডেসমাটা কাকে বলবো? উদ্ভিদ কোষ প্রাচীর ছিদ্রপথ সংলগ্ন উদ্ভিদ কোষ প্রাচীর ছিদ্রপথ সংলগ্ন কোষের মধ্যে যে সাইটোপ্লাজমীয় সেতু অবস্থিত থাকে তাকে বলা হয় প্লাজমোডেসমাটা। এক কথায় বলা যায় কোষ প্রাচীর ছিদ্রপথে কোষান্তর সংযোগ রক্ষাকারী সাইটোপ্লাজমীয় অংশকে বলা হয়ে থাকে প্লাজমোডেসমাটা। নেক্সট আমরা আলোচনা করব কোষ আবরণী কাকে বলবো। যে সূক্ষ্ম আণুবীক্ষণিক স্থিতিস্থাপক সজীব পর্দা কোষের সাইটোপ্লাজমকে ঘিরে অবস্থান করে তাকে বলা হয় কোষ আবরণী বা কোষ পর্দা। বিজ্ঞানী নাগেলি ও ক্র্যামার 1855 খ্রিস্টাব্দে কোষ পর্দার নামকরণ করেন। প্লোই 1931 সালে কোষ পর্দাকে পরিবর্তন করে প্লাজমা পর্দা নামে অভিহিত করে। এখন এই কোষ পর্দা প্রোটিন, লিপিড, প্রোটিন দ্বারা গঠিত হয়। অর্থাৎ কোষ পর্দা ত্রিস্তরযুক্ত, 75 থেকে 100 অ্যাংস্ট্রম ব্যাসযুক্ত। এর বাইরের স্তরটা হচ্ছে প্রোটিন দ্বারা গঠিত হয়, এটা 20 থেকে 25 অ্যাংস্ট্রম চওড়া, এবং বহিস্থ প্রোটিন অনুস্তরটি শ্বেতসারযুক্ত হয়ে থাকে এবং অন্তস্থ প্রোটিন অনুস্তরটাও 20 থেকে 25 অ্যাংস্ট্রম চওড়া। মাঝের যে লিপিড স্তরটা থাকে এটা হচ্ছে 30 থেকে 35 অ্যাংস্ট্রম চওড়া হয়। তার মানে দুটি প্রোটিন স্তরের মধ্যকার স্তরটি
হালকা স্নেহ পদার্থ জাতীয়, একে লিপিড স্তর বলা হয়ে থাকে। এবং দেখা যাচ্ছে কি এই লিপিড স্তর ফসফোলিপিড, কোলেস্টেরল, গ্লাইকোফসফেটাইড ইত্যাদি বিভিন্ন ধরনের লিপিড নিয়ে প্লাজমা পর্দার মধ্যস্তর গঠিত হয়ে থাকে। কোষ পর্দাকে একক পর্দা বলা হয়। কোষের ভিতরকার সব অঙ্গাণুর আবরণী প্লাজমা আবরণীর মতো চওড়া এবং প্রোটিন, লিপিড ও প্রোটিন এই ত্রিস্তর দিয়ে তৈরি বলে বিজ্ঞানী রবার্টসন এই ত্রিস্তরযুক্ত অর্থাৎ প্রোটিন, লিপিড, প্রোটিন দ্বারা গঠিত সজীব আবরণীর নাম দেন একক আবরণী বলা হয়ে থাকে। বিজ্ঞানী সিঙ্গার এবং নিকলসন পরবর্তীকালে প্লাজমা পর্দার একটা দ্বিমাত্রিক তরলায়িত মিশ্রণ কলা উপস্থাপন করেন। সেখানে বলা হয়ে থাকে তোমার কি যে এই প্লাজমা পর্দা যেটা তৈরি হয় সেখানে কোষ আবরণী তরল মিশ্রণ কলাকে অনেকটা সমুদ্রে ভাসমান হিমশৈলের মতো মনে হয়। লিপিড বা স্নেহ সমুদ্রের মতো সব সময় পরিবর্তিত হচ্ছে। কোষ পর্দার কাজ কি? কোষের বিভিন্ন অঙ্গকে রক্ষা করা, কোষান্তর সংযোগ রক্ষা করা, রাসায়নিক পদার্থের দ্রুত সঞ্চালনে সাহায্য করে। কোষ পর্দা প্রবেদক ভেদ্য পর্দা রূপে কাজ করতে সক্ষম হয়ে থাকে এবং পিনোসাইটোসিস ও ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে এরা কি করে? খাদ্য গ্রহণ করতে মূলত সক্ষম হয়। নেক্সট, প্রোটোপ্লাজম কাকে বলবো? প্লাজমা পর্দা দিয়ে ঘেরা অর্ধস্বচ্ছ দানাদার কোলয়েডীয় সজীব বস্তুকে বলা হয় প্রোটোপ্লাজম। কোষ প্রাচীর বাদে একটি কোষের সংগঠিত প্রোটোপ্লাজমকে প্রোটোপ্লাস্ট বলা হয়ে থাকে। প্রোটোপ্লাজমই জীবনের ভৌত ভিত্তি, এটা সর্বপ্রথম বলেন বিজ্ঞানী হাক্সলে। এখন প্রোটোপ্লাজমকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা সাইটোপ্লাজম, একটা নিউক্লিয়াস। সাইটোপ্লাজম কাকে বলবো? নিউক্লিয়াস এবং প্লাজমা পর্দার মাঝখানে যে প্রোটোপ্লাজমীয় অংশ বর্তমান থাকে তাকে বলা হয় সাইটোপ্লাজম। সংজ্ঞা হিসেবে বলা যায় নিউক্লিয় পর্দা থেকে কোষ পর্দা পর্যন্ত বিস্তৃত অর্ধস্বচ্ছ দানাদার স্বচ্ছ প্রোটোপ্লাজমীয় অংশকে সাইটোপ্লাজম বলা হয়। নিউক্লিয় পর্দা থেকে কোষ পর্দা পর্যন্ত বিস্তৃত অর্ধতরল স্বচ্ছ দানাদার প্রোটোপ্লাজমীয় অংশকে সাইটোপ্লাজম বলে। বিজ্ঞানী কলিকার এর নামকরণ করেন 1862 খ্রিস্টাব্দে। সাইটোপ্লাজমকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা সাইটোপ্লাজমীয় ধাত্র আর একটা সাইটোপ্লাজমীয় কঙ্কাল। সাইটোপ্লাজমীয় ধাত্র বা সাইটোপ্লাজমিক ম্যাট্রিক্স কাকে বলবো? সাইটোপ্লাজমের যে স্বচ্ছ তরলের মধ্যে জৈব অজৈব পদার্থ ভাসমান বা দ্রবীভূত অবস্থায় থাকে তাকে বলা হয় সাইটোসল বা হায়ালোপ্লাজম বা সাইটোপ্লাজমীয় ধাত্র। সাইটোপ্লাজমের যে স্বচ্ছ তরলের মধ্যে জৈব অজৈব পদার্থ ভাসমান বা দ্রবীভূত অবস্থায় থাকে তাকে বলা হয় সাইটোসল বা হায়ালোপ্লাজম বা সাইটোপ্লাজমীয় কঙ্কাল। সাইটোপ্লাজমীয় ধাত্রকে তিনটে ভাগে ভাগ করা যায়, এক্টোপ্লাজম, এন্ডোপ্লাজম এবং তোমার টোনোপ্লাজম।
एक्टोप्लाজম কাকে বলবো? সাইটোপ্লাজমে স্বচ্ছ পাতলা স্থিতিস্থাপক এবং দানাবিহীন যে বহিস্তর বর্তমান থাকে তাকে বলা হয় एक्टोप्लाজম। एक्टोप्लाজম প্লাজমা পর্দার সঙ্গে যুক্ত থাকে, প্লাজমা পর্দাকে কাজে সাহায্য করে। এন্ডোপ্লাজম কাকে বলবো? সাইটোপ্লাজমের ভেতরকার দানাদার তরল সান্দ্র অংশকে বলা হয় এন্ডোপ্লাজম। এখানে বিভিন্ন কোষীয় অঙ্গাণু অদ্রাব্য বস্তু ছড়ানো থাকে। টোনোপ্লাজম কাকে বলবো? ভ্যাকুওলকে ঘিরে সাইটোপ্লাজমের যে পাতলা স্বচ্ছ স্তর থাকে তাকে বলা হয় টোনোপ্লাজম। সাইটোপ্লাজমীয় কঙ্কাল কাকে বলবো? অনুতন্তু এবং অনুনালিকা দিয়ে তৈরি যে দৃঢ় অন্তর্গঠন সাইটোপ্লাজমের আকৃতি প্রদান করে তাকে বলা হয় সাইটোপ্লাজমীয় কঙ্কাল। অনুতন্তু এবং অনুনালিকা দিয়ে তৈরি যে দৃঢ় অন্তর্গঠন সাইটোপ্লাজমের আকৃতি প্রদান করে তাকে বলা হয় সাইটোপ্লাজমীয় কঙ্কাল। এই সাইটোপ্লাজমীয় কঙ্কাল কথাটি প্রথম ব্যবহার করেন বৈজ্ঞানিক কোল্টজফ বলা হয়ে থাকে। এখন আমরা দেখি যে এই যে সাইটোপ্লাজমের কাজ কি না, কোষের শারীরবৃত্তীয় কার্য পরিচালনা করা এবং কোষকে কার্যগত একক হিসেবে তোমার প্রকাশ করতে সহায়তা করে থাকে। এখন আমরা আলোচনা করব নেক্সট নিউক্লিয়াস কাকে বলবো। ক্রোমোজোম সমন্বিত এবং দ্বিপর্দা পরিবৃত গোলাকার কোষীয় উপাংশকে বলা হয় নিউক্লিয়াস। নিউক্লিয়াস আবিষ্কার করেন বিজ্ঞানী রবার্ট ব্রাউন 1831 খ্রিস্টাব্দে। এখন এই নিউক্লিয়াসের গঠন আলোচনা করলে আমরা কি দেখব? নিউক্লিয়াসকে 4টি ভাগে ভাগ করা যায়। অর্থাৎ নিউক্লিয়াসের মধ্যে যে যে অংশগুলি থাকে সেগুলো হলো নিউক্লিয় পর্দা বা নিউক্লিয় আবরণী, নিউক্লিয় রস বা নিউক্লিয় প্লাজম, নিউক্লিয় জালিকা বা ক্রোমাটিন জালিকা এবং নিউক্লিওলাস। নিউক্লিয় পর্দা বা নিউক্লিয় আবরণী কাকে বলবো? নিউক্লিয়াসকে ঘিরে যে দ্বিপর্দাযুক্ত আবরণ থাকে তাকে বলা হয় নিউক্লিয় পর্দা বা নিউক্লিয়ার মেমব্রেন। নিউক্লিয় পর্দা নিউক্লিয় প্লাজমকে সাইটোপ্লাজম থেকে পৃথক রাখে। নিউক্লিয় পর্দার যদি আণুবীক্ষণিক গঠন, তাহলে আমরা আণুবীক্ষণিক গঠন দেখি, তাহলে কি দেখতে পাবো? এটা দুটি একক পর্দা দ্বারা গঠিত হয় এবং দুটি একক পর্দায় 75 থেকে 90 অ্যাংস্ট্রম পুরু। বাইরের পর্দাকে বলা বহিঃপর্দা, ভেতরের পর্দাকে বলা অন্তঃপর্দা। এই বহিঃপর্দা অন্তঃপর্দার মাঝখানে যে ফাঁকা স্থান থাকে, কেউ কেউ বলেন যে সরু নালিকা থাকে, যার ব্যবধান 100 থেকে 700 অ্যাংস্ট্রম, তাকে বলা হয় পেরিনিউক্লিয়ার সিস্টার্নি। বহিঃপর্দার বাইরের দিকে রাইবোজোম দানা আবদ্ধ থাকায় একে দানাযুক্ত দেখায়। বহিঃপর্দা এন্ডোপ্লাজমীয় জালিকার সঙ্গে যুক্ত থাকে এবং ভেতরের পর্দার ভেতরের দিকে নিউক্লিয় রসে, ভেতরের পর্দার ভেতরের দিকে নিউক্লিয় রসে একটি ঘন ক্রোমাটিন স্তর থাকে। একে বলা হয় হেটারোক্রোমাটিন স্তর, যাকে বলা হয় ল্যামিনা ডেন্সা। নিউক্লিয় পর্দার গায়ে অসংখ্য সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র বর্তমান, যাদের ব্যাস 300 থেকে 700 অ্যাংস্ট্রম। এদেরকে বলা হয় নিউক্লিয় ছিদ্র। দুটো ছিদ্রের মধ্যে ব্যবধান 1200 অ্যাংস্ট্রম। এই ছিদ্রপথে আরএনএ, উৎসেচক, এটিপি, রাইবোজোম প্রভৃতি নিউক্লিয়াসের ভেতর থেকে সাইটোপ্লাজমে বেরিয়ে আসে। নেক্সট নিউক্লিয় রস বা নিউক্লিয় প্লাজম বা এর অপর একটা নাম আছে ক্যারিওলিম্ফ।
কাকে বলবো? নিউক্লিয়াসের ভেতরকার অর্ধস্বচ্ছ দানাদার ঈষৎ অম্লীয় তরল পদার্থকে বলা হয় নিউক্লিয় রস। নিউক্লিয়াসের ভেতরকার অর্ধস্বচ্ছ দানাদার ঈষৎ অম্লীয় তরল পদার্থকে বলা হয় নিউক্লিয় রস বা নিউক্লিওপ্লাজম বা ক্যারিওলিন। এখন নিউক্লিওপ্লাজমে গঠন খুব জটিল। এখানে বিভিন্ন জৈব অজৈব পদার্থ বর্তমান, যেমন ডিএনএ এবং আরএনএ, নিউক্লিওপ্রোটামাইন, নিউক্লিওহিস্টোন প্রোটিন, ফসফোপ্রোটিন, ডিএনএ এবং আরএনএ পলিমারেজ, ডিহাইড্রোজিনেজ, রাইবোনিউক্লিয়েজ, ফসফাটেজ প্রভৃতি উৎসেচক থাকে। এদের মধ্যে এটিপি, কোফ্যাক্টর, অ্যাসিটাইল কোএনজাইম নামক সহ উৎসেচক বর্তমান থাকে। এছাড়া সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস প্রভৃতি খনিজ পদার্থ সামান্য পরিমাণে নিউক্লিওপ্লাজমে থাকে। নেক্সট, ক্রোমাটিন চালিকা। নিউক্লিওপ্লাজমে অবস্থিত ক্ষারীয় রঞ্জকে রঞ্জিত নিউক্লিয় প্রোটিন সূত্র জালিকাকে বলা হয় ক্রোমাটিন জালিকা। কেবলমাত্র কোষ বিভাজনের সময় অর্থাৎ আন্তর্দশায় এদেরকে দেখতে পাওয়া যায়। কোষ বিভাজনের সময় এই ক্রোমাটিন জালিকা খুলে কতগুলি নির্দিষ্ট সংখ্যার সরু সুতোর মতো অংশে পরিণত হয়, এদেরকে ক্রোমোজোম বলে। কোষ বিভাজনের সময় এই ক্রোমাটিন জালিকা খুলে কতগুলি নির্দিষ্ট সংখ্যার সরু সুতোর মতো অংশে পরিণত হয়, এদের ক্রোমোজোম বলে। এই ক্রোমোজোম মানে কি? ক্রোমা মানে কালার, সোমা মানে দেহ। এই ক্রোমোজোমে যে ক্রোমাটিন বস্তু থাকে দুই রকমের, একটা হেটারোক্রোমাটিন, একটা ইউক্রোমাটিন। নিউক্লিওলাস কাকে বলবো? নিউক্লিয়াসের মধ্যে যে ঘন গোলাকার বস্তু বর্তমান, যা অম্লীয় রঞ্জকে রঞ্জিত হয়, তাকে বলা হয় নিউক্লিওলাস। নিউক্লিওলাসের নামকরণ করেন বিজ্ঞানী ওয়েগনার 1832 খ্রিস্টাব্দে। প্রকৃত নিউক্লিওলাসকে বলা হয় প্লাজমোজোম। এই নিউক্লিওলাসের মধ্যে আমরা মূলত দেখি চারটি অংশ বর্তমান: দানাদার অংশ, সূত্রাকার অংশ, অনিয়তাকার অংশ এবং ক্রোমাটিন বলা হয়ে থাকে। এখন এই নিউক্লিওলাস রাসায়নিকভাবে আরএনএ এবং ফসফোপ্রোটিন দ্বারা গঠিত হয়। এছাড়া অ্যাসিড ফসফাটেজ, ফসফোরাইলেজ ইত্যাদি উৎসেচক নিউক্লিওলাসে বর্তমান থাকে। নিউক্লিয়াসের কাজ কি? আরএনএ ও প্রোটিন সংশ্লেষে সাহায্য করে, কোষ বিভাজনে মুখ্য ভূমিকা পালন করে এবং কোষের বিভিন্ন বিপাকীয় কার্যে অংশগ্রহণ করতে মূলত সক্ষম হয়। নেক্সট, আমরা পরবর্তী যে কোষীয় অঙ্গাণু আলোচনা করব, সেই কোষীয় অঙ্গাণুটা হচ্ছে তোমার এন্ডোপ্লাজমীয় জালিকা। সাইটোপ্লাজমের এন্ডোপ্লাজমীয় অংশে জালকাকারে বিস্তৃত একক পর্দাযুক্ত অসম আকৃতির কোষীয় উপাংশকে বলা হয় এন্ডোপ্লাজমীয় জালিকা। এখন এন্ডোপ্লাজমীয় জালিকার নামকরণ করেন বিজ্ঞানী পোর্টার ও কলম্যান 1952 খ্রিস্টাব্দে। এন্ডোপ্লাজমীয় জালিকাকে 3 ভাগে ভাগ করা যায়: একটা সিস্টার্নি, একটা ভেসিকল, একটা টিউবুলস। যে সমস্ত এন্ডোপ্লাজমীয় জালিকা লম্বা ও চ্যাপ্টা প্রকৃতির হয় এবং মাঝের অংশটা চওড়া থাকে, তাকে বলা সিস্টার্নি।
ভেসিকল কাকে বলবো? সিস্টার্নির প্রান্তের দিকে অবস্থিত গোলাকার এবং নির্দিষ্ট ব্যাসযুক্ত কোষীয় উপাংশকে বলা হয় ভেসিকল। টিউবুলস কাকে বলবো? যে সমস্ত এন্ডোপ্লাজমীয় জালিকা অনিয়মিত বিন্যাসযুক্ত এবং জালিকাকার, তাদেরকে টিউবুলস বলা হয়ে থাকে। এখন আমরা দেখি এন্ডোপ্লাজমীয় জালিকার পর্দায় রাইবোজোম দানা যখন লেগে থাকে তাকে বলা হয় অমসৃণ এন্ডোপ্লাজমীয় জালিকা। যে সমস্ত এন্ডোপ্লাজমীয় জালিকার বাইরের গাত্রে রাইবোজোম দানা যুক্ত থাকে এবং তাকে দানাদার দেখায় তাকে বলে অমসৃণ এন্ডোপ্লাজমীয় জালিকা। এই অমসৃণ এন্ডোপ্লাজমীয় জালিকা কোথায় বর্তমান থাকে? অগ্নাশয় কোষ, শ্লেষ্মা কোষ এবং অন্তঃক্ষরা কোষে বর্তমান থাকে। যে সমস্ত এন্ডোপ্লাজমীয় জালিকার বাইরের গাত্রে রাইবোজোম দানা যুক্ত থাকে না তাদেরকে বলা হয় মসৃণ এন্ডোপ্লাজমীয় জালিকা, এবং এগুলি বর্তমান থাকে স্নেহ পদার্থ সংশ্লেষকারী কোষে, যেমন অ্যাড্রিনাল গ্রন্থির বহিস্তর কোষ, অ্যাডিপোসাইট কোষ। অ্যাড্রিনাল গ্রন্থির বহিস্তর কোষ ও অ্যাডিপোসাইট কোষে এই মসৃণ এন্ডোপ্লাজমীয় জালিকা বর্তমান থাকে। এন্ডোপ্লাজমীয় জালিকার কাজ কি? এরা সাইটোপ্লাজমের কাঠামো গঠন করে এবং যান্ত্রিক কার্যে সাহায্য করে। এরা কোষকে অসম্পূর্ণ কক্ষে বিভক্ত করে, ফলে নানা প্রকারের রাসায়নিক বিক্রিয়াগুলিকে আলাদা রাখা সম্ভব হয়। নেক্সট, এরা কোষের ভিতরে উৎসেচকগুলিকে সমবন্টনে সাহায্য করতে মূলত সক্ষম হয়। এই এন্ডোপ্লাজমীয় জালিকা থেকে কোষীয় গহ্বর অন্যান্য অঙ্গাণু গঠিত হবার ক্ষমতা রাখে। নেক্সট আমরা যেটা আলোচনা করব রাইবোজোম। রাইবোজোমাল আরএনএ এবং ক্ষারীয় প্রোটিন দ্বারা গঠিত গোলাকার পর্দাবিহীন যে কোষীয় উপাংশ প্রোটিন সংশ্লেষে সাহায্য করে তাদেরকে বলা হয় রাইবোজোম। আবার বলছি, রাইবোজোমাল আরএনএ এবং ক্ষারীয় প্রোটিন দ্বারা তৈরি যে গোলাকার পর্দাবিহীন কোষীয় উপাংশ প্রোটিন সংশ্লেষে সাহায্য করে তাদেরকে রাইবোজোম বলা হয়ে থাকে। এর নামকরণ করেন বিজ্ঞানী প্যালাডে। রাইবোজোমের বৈশিষ্ট্য কি? প্রতিটি রাইবোজোম দানায় থাকে 40 থেকে 50% রাইবোজোমাল আরএনএ, 50% ক্ষারীয় প্রোটিন এবং ম্যাগনেসিয়াম ও ক্যালসিয়াম আয়ন। প্রতিটি রাইবোজোম দানায় থাকে 40 থেকে 50% রাইবোজোমাল আরএনএ, 50% হিস্টোন প্রোটিন এবং ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়াম আয়ন। এই ম্যাগনেসিয়াম ও ক্যালসিয়াম আয়ন রাইবোজোম অধ একককে যুক্ত রাখতে সক্ষম হয় এবং আয়নের ঘনত্বের পার্থক্য ঘটলেই অধ একক দুটি পরস্পর থেকে পৃথক হয়ে যায়। নেক্সট আমরা দেখি রাইবোজোমের উপরের ছোট অধ এককটি ছোট, এটি উপবৃত্তাকার, এ প্রান্তদেশ স্ফীত, মধ্যাংশ সরু হয়। নিচের অধ এককটি আকৃতিতে বড়, গম্বুজাকার এবং এর উপরের অংশ সামান্য অবতল হয়ে থাকে। ইউক্যারিওটিক কোষের রাইবোজোম 80S প্রকৃতির হয়, প্রোক্যারিওটিক কোষের রাইবোজোম 70S প্রকৃতির হয়, আর মাইটোকন্ড্রিয়ার মধ্যে যে রাইবোজোম থাকে 55S প্রকৃতির হয়। এস কথাটার অর্থ স্ভেদবার্গ একক। সেন্ট্রিফিউগাল যন্ত্রে কেন্দ্রাতিগ বলের সাহায্যে
বিভিন্ন ভরসম্পন্ন বস্তুর অধক্ষেপণের হারকে ভেদবার্গের একক বলা হয়ে থাকে। সেন্ট্রিফিউগাল যন্ত্রে কেন্দ্রাতিগ বলের সাহায্যে বিভিন্ন ভরসম্পন্ন বস্তুর অধক্ষেপণের হারকে ভেদবার্গের একক বলা হয়ে থাকে। পলিরাইবোজোম কাকে বলবো? এমআরএনএর সঙ্গে যুক্ত হয়ে যে রাইবোজোম শৃঙ্খল তৈরি করে, এমআরএনএর সঙ্গে যুক্ত হয়ে যে রাইবোজোম শৃঙ্খল তৈরি করে তাকে পলিরাইবোজোম বা পলিজোম বলা হয়। রাইবোজোমের কাজ প্রোটিন সংশ্লেষে সাহায্য করা এবং স্নেহ পদার্থ বিপাকে অংশগ্রহণ করতে সক্ষম হয়। মাইটোকন্ড্রিয়া কাকে বলব? দ্বিপর্দা বেষ্টিত যে কোষীয় অঙ্গাণু, যার মধ্যে সবাত শ্বসনের রাসায়নিক বিক্রিয়া ঘটে, অর্থাৎ শ্বসনের সময় শক্তি উৎপন্ন হতে সাহায্য করে, তাকে বলা হয় মাইটোকন্ড্রিয়া। আবার বলছি, দ্বিপর্দা পরিবৃত যে কোষীয় অঙ্গাণু, যার মধ্যে সবাত শ্বসনের রাসায়নিক বিক্রিয়া ঘটে, তাকে বলা হয় মাইটোকন্ড্রিয়া। আবিষ্কারকের নাম বিজ্ঞানী সি বেন্ডা। প্রতিটি মাইটোকন্ড্রিয়া দুটি একক পর্দা দ্বারা গঠিত হয়। বাইরের পর্দাকে বলা হয় বহিঃপর্দা, ভেতরের পর্দাকে বলা হয় অন্তঃপর্দা। উভয় পর্দায় 60 অ্যাংস্ট্রম পুরু। বহিঃপর্দা অন্তঃপর্দার মাঝখানে যে ফাঁকা স্থান থাকে তাকে বলা হয় বহিঃপ্রকোষ্ঠ বা পেরিমাইটোকন্ড্রিয়াল স্পেস। এটি তরল দ্বারা পূর্ণ থাকে। অন্তঃপর্দা দ্বারা ঘেরা ভেতরের প্রকোষ্ঠকে বলা হয় অন্তঃপ্রকোষ্ঠ। এটা মাইটোকন্ড্রিয়ার ধাত্র নামেই পরিচিত হয়। এই অন্তঃপর্দাটি ধাত্রের দিকে প্রবেশ করে, এই অন্তঃপর্দাটি ধাত্রের দিকে প্রবেশ করে অসংখ্য অঙ্গুলি আকৃতির প্রবর্ধক সৃষ্টি করে। এগুলিকে বলা হয় ক্রিস্টি। ক্রিস্টি মাইটোকন্ড্রিয়ার ধাত্রকে কতগুলি অসম্পূর্ণ প্রকোষ্ঠে বিভক্ত করে। ক্রিস্টির বাইরের গাত্রে টেনিস র্যাকেট সদৃশ যে বৃন্তযুক্ত দানাদার অংশ বর্তমান থাকে তাকে বলা হয় F1 কণা বা ফার্নান্ডেজ মুরান অধঃএকক বা F0F1 অংশ বিশেষ। মাইটোকন্ড্রিয়ার ধাত্রে রাইবোজোম দানা, ডিএনএ তন্তু এবং ক্রেবস চক্রের প্রয়োজনীয় উৎসেচক বর্তমান থাকে। মাইটোকন্ড্রিয়ার বাইরের গাত্রে বৃন্তহীন যে গোলাকার ফাঁপা দানাদার অংশ বর্তমান থাকে। মাইটোকন্ড্রিয়ার বাইরের গাত্রে যে বৃন্তহীন গোলাকার ফাঁপা দানাগুলি বর্তমান থাকে তাদেরকে বলা হয় পার্সনের অধঃএকক বলা হয়। মাইটোকন্ড্রিয়ার কাজ কি? শ্বসন প্রক্রিয়ায় ক্রেবস চক্রের প্রয়োজনীয় বিক্রিয়া পরিচালনা করে। শ্বসন প্রক্রিয়ায় ক্রেবস চক্রের প্রয়োজনীয় বিক্রিয়া পরিচালনা করে। শ্বসনের ফলে নির্গত শক্তি থেকে এটিপি অণু সংশ্লেষ করে। মাইটোকন্ড্রিয়া কোষের প্রয়োজনীয় শক্তিযুক্ত অণুর যোগান দেয় এবং ফ্যাটি অ্যাসিড বিপাক নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়ে থাকে। আমাদের কোষীয় অঙ্গাণুর পরবর্তী অংশগুলি আমরা পরের ভিডিওতে আলোচনা করব। ভিডিওটা ভালো করে দেখবে এবং খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে এবং এর মধ্যে অনেক কিছু জিনিস তোমরা খুঁজে পাবে। আজ এই পর্যন্ত।